বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাওয়ার বিভাগের ছাত্রছাত্রীদের জন্য লাইভ ক্লাস। তোমরা জেনে খুশি হবা, আজকে এই পাওয়ার বিভাগের ছাত্রছাত্রীদের জন্য প্রথম লাইভ ক্লাস। তোমরা আশা করি সবাই রুটিন পেয়ে গেছো, এবং এখনও যারা জানো না তাদেরকে তোমরা জানিয়ে দিবা। চতুর্থ বর্গ ছাত্রছাত্রীদের জন্য যে ক্লাসে এখন পড়ানো হবে বিষয় হচ্ছে ইঞ্জিন ডিটেলস, বিষয় কোড 671-41। ইঞ্জিন ডিটেল পাওয়ার ডিপার্টমেন্টের একটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টে সম্বন্ধে জ্ঞান অর্জন না করতে পারলে পাওয়ার ডিপার্টমেন্টের পড়াই অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়াও এই ইঞ্জিন ডিটেলসের বিভিন্ন ইঞ্জিনের খুঁটিনাটি বিষয় সম্বন্ধে আলোচনা করা হবে। যদিও আজকে প্রথম ক্লাস, এই ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সালাউদ্দিন, ইন্সট্রাক্টর পাওয়ার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ধারাবাহিকভাবে এই ক্লাস উপস্থাপনা হবে। আজকে এই প্রথম ক্লাস, প্রথম অধ্যায়ে আমাদের যা আছে অন্তর্দহন ইঞ্জিন। এই অন্তর্দহন বা আইসি ইঞ্জিন, এই আইসি ইঞ্জিন সম্বন্ধে আমরা যে যে বিষয় শিখব। প্রথমেই আসছি ইঞ্জিন ও মোটরযানের অতীত, ইতিহাস ও উন্নয়ন। ইঞ্জিনের সংজ্ঞা, ইঞ্জিনের প্রকারভেদ, আইসি ইঞ্জিনের পরিমাপের মূল বিষয়সমূহ, ইঞ্জিনের বোর, স্ট্রোক, পিস্টন ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ারেন্স ভলিউম এবং কম্প্রেশন রেশিওর ব্যাখ্যা। এছাড়াও ইঞ্জিনের আয়তনিক দক্ষতা ও টর্ক সম্বন্ধে আলোচনা করা হবে। আইএসপি, বিএসপি, এফএইচপি নির্ণয়ের সূত্র প্রতিপাদন করা হবে। তাহলে প্রথমেই আমরা আসি ইঞ্জিন ও মোটরযানের অতীত, ইতিহাস ও উন্নয়ন। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, যেগুলো ইঞ্জিনের আবিষ্কারক এবং মোটরযানের উন্নয়ন ঘটিয়েছে। (1769) সালের পূর্ব পর্যন্ত পৃথিবীর মানুষ ঘোড়ায় গাড়ি, নৌকা, সাইকেল প্রভৃতি যানের মাধ্যমে যাতায়াত করত। এছাড়াও এক স্থান থেকে আরেক স্থান যাতায়াতের জন্য তাদের আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত পাই ব্যবহার করত। 1769 সালে ফ্রান্সের ক্যাপ্টেন নিকোলাস কাগনট প্রথম বাষ্প ইঞ্জিন চালিত মোটরযান তৈরি করেন। এই মোটরযান 3 চাকা বিশিষ্ট এবং বয়লার ও বাষ্প ইঞ্জিন মোটরযানের সামনে স্থাপিত ছিল। তোমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ যে এখানে একটি বয়লার আছে, বয়লার পিছনে ইঞ্জিন আছে। এই আবিষ্কার করেন হচ্ছে নিকোলাস কাগনট। 1771 সালে নিকোলাস কাগনট ও জেনারেল গ্রিবিওয়ান যৌথভাবে দ্বিতীয় বাষ্প ইঞ্জিন তৈরি করেন। ঘোড়ার গাড়িতে এই ইঞ্জিন সংযোগ করা হয়। তোমরা এখানেও ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ একটি গাড়ি, এটি 1771 সালে তৈরি করেন। 1790 সালে রিসার্চ ট্রিভিথিক পূর্ণাঙ্গ বাষ্পচালিত ইঞ্জিন তৈরি করেন এবং 1803 সালে রিসার্চ ট্রিভিথিক দ্বিতীয় বাষ্প ইঞ্জিন চালিত মোটরযান সফলতার সাথে তৈরি করেন। 1836 সালে ওয়াল্টার হ্যানকক বাষ্প ইঞ্জিন চালিত মোটরযান এবং 1836 সালে বাষ্প ইঞ্জিন ফ্যান্টন দ্বারা চালিত প্রাইভেট কার তৈরি করেন। এতে যাত্রীসহ একজনের চালক বসার স্থান ছিল। তোমরা এখানে ছবির মাধ্যমে সেই পুরাতন ইঞ্জিন এবং যানবাহনগুলো দেখতে পাচ্ছ। 1836 সালে নিকোলাস অটো এবং লেনজেন 4 স্ট্রোক ইঞ্জিন তৈরি করেন, যা বর্তমানে গ্যাসোলিন ইঞ্জিনের উত্তরসূরি। তোমরা এখানে একটি 4 স্ট্রোক ইঞ্জিনের চিত্র দেখতে পাচ্ছ। এটি এই রকমই পুরাতন ইঞ্জিন হচ্ছে, পুরাতন মডেলের ইঞ্জিন 1836 সালে তৈরি করা। 1870 সালে
জুলিয়ান হক প্রথম পেট্রোল ইঞ্জিন তৈরি করেন, যা ছিল টু স্ট্রোক। এটা ফোর স্ট্রোক, এটা টু স্ট্রোক। এই ফোর স্ট্রোক টু স্ট্রোকের ব্যাখ্যা আমরা পরবর্তী পর্যায়ে আসব। 1885 থেকে 86 সালে জার্মান প্রকৌশলী ডেইমলার উচ্চগতিসম্পন্ন ছোট ও হালকা অন্তর্দহন ইঞ্জিনের স্বত্বাধিকার গ্রহণ করেন এবং পরিবহন জগতে বিপ্লব সাধন করেন। 1895 সালে রুডলফ ডিজেল নামক বিজ্ঞানী ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন, যিনি জার্মানির অধিবাসী। এখানে তোমরা একটি ডিজেল ইঞ্জিনের চিত্র দেখতে পাচ্ছ। 1896 সালে ডেইমিলার অসুস্থ হওয়ার পর তার ছেলে পল ডেইমিলার এবং মেসেজ পুনঃ ডিজাইন করেন এবং এর ফলশ্রুতিতে 1901 সালে মার্সিডেন্স নামে মোটরযান তৈরি এবং বাজারে ছাড়া হয়। আধুনিক এই মোটরযান, আসলে আধুনিক এই মোটরযান, তোমরা জানো যে আমরা যে যানবাহনগুলো ব্যবহার করি, এই যানবাহনগুলো একদিনে অর্জিত হয়নি। সেরকম আধুনিক মোটরযান তৈরি হচ্ছে অনেক সফলতা, গবেষণা, উন্নয়নের ফসলের পরিস্থিতি। তোমরা দেখো, আমরা যখন উঠি, টিকিট কেটেই এই যানবাহনে উঠে পড়ি, গিয়ে আরামদায়ক সিট, সামনে নেবো না পিছনে নেবো না বাজে নেবো, এই নিয়ে কত দেল দরবার করা হয়। আসলে এই যে আরামদায়ক এই ব্যবস্থাটা যুগে যুগে বহুত মানুষের মেধা এবং দক্ষতার ফসল। তোমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ যে আধুনিক মোটরযানের কিছু চিত্র। এই চিত্র আর আগে যে স্লাইডগুলোতে তোমরা দেখলাম পুরাতন মোটরযান। দেখো আধুনিক মোটরযান কত সুন্দর, নিরাপদ, আরামদায়ক। এর সাসপেনশন সিস্টেম, এর বডির গঠন, এর হচ্ছে স্টিয়ারিং সিস্টেম, ব্রেকিং সিস্টেম, সবই কত উন্নত। অনেক সময় আমরা এর যে সাসপেনশন সিস্টেম আছে তোমরা পড়বা অবশ্য, সেখানে তোমরা দেখতে পারবা যে গাড়ির ভিতরে বসে থাকলে ভাঙা না রাস্তার ভিতর দিয়ে গেলেও বোঝা যায় না যে রাস্তাটি ভাঙা। তাহলে এর কত ব্রেক সিস্টেমগুলো কত উন্নত। এগুলো কিন্তু আসলে যুগে যুগে অনেক মানুষের মেধা আর ফসল। এবার আসি যে যানবাহন তোমাদের দেখালাম, এই যানবাহন হচ্ছে যে চালিকা শক্তি ইঞ্জিন, সেই ইঞ্জিন বা প্রাইম মুভার, সেই ইঞ্জিনের সংজ্ঞা। ইঞ্জিন কতগুলো যন্ত্রাংশের সুবিন্যস্ত সমন্বয়, যাতে জ্বালানিকে সিলিন্ডারের ভিতরে বা বাহিরে পুড়িয়ে জ্বালানি রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে এবং পরে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে এবং নিজে শক্তি উৎপন্ন করে চলে, অন্যকে চালায়। তাহলে এখানে আমরা সংজ্ঞার ভিতরে পাচ্ছি যা সিলিন্ডারের ভিতরে বা বাইরে। এটি আমি লাল কালি দিয়ে তোমাদের হাইলাইট করছি। তোমরা পরবর্তী পর্যায়ে যখন প্রকারভেদ আসবে তখন এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে দেখব। তার আগে একটা ইঞ্জিনের ছবি দেখো। এখন যে ইঞ্জিন বর্তমানে আছে, কিন্তু ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম লেখা দেওয়া আছে, যেগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। তাহলে এখানে কি একটা প্রক্রিয়া, যে জ্বালানি, জ্বালানি বলতে আমরা সাধারণত পেট্রোল, ডিজেল, গ্যাস, এই ধরনের জ্বালানি যা সিলিন্ডারের ভিতরে বলছে, ভিতরে। তো ভিতরে এবং বাহিরে কিভাবে পুরানো হয় সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখি। দেখো এখানে দেওয়া আছে ইঞ্জিনের শ্রেণী বিভাগ। ইঞ্জিন প্রধানত দুই প্রকার। যে ইঞ্জিন আমরা সংজ্ঞার ভিতরে দেখলাম, এটা হচ্ছে প্রধানত দুই প্রকার। প্রথমে আছে অন্তর্দাহ ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। তোমরা এখানে দেখছো যে একটা ইঞ্জিনের চিত্র, কিভাবে কম্বাসন হচ্ছে। এইটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরেই এই জ্বালানি দহন করছে। ওই যে সংজ্ঞার ভিতর যে বলছি যে জ্বালানি সিলিন্ডারের ভিতর, এটা এই যে ভিতরে জ্বালানো হয় বলে এটাকে বলা হচ্ছে অন্তর্দাহ ইঞ্জিন, বা সংক্ষেপে বলা হয় আইসি ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আসলে আমাদের ইঞ্জিন ডিটেলসে এই ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন সম্বন্ধেই বেশি আলোচনা করা হবে। এরপরে আর এক ধরনের ইঞ্জিন আছে, যেটা দেখো তোমরা বহির্দাহ ইঞ্জিন, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, যেটাকে বলা হয়
ইসি মানে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। এটা সাধারণত বাষ্প ইঞ্জিন বা বাষ্প টারবাইন। এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে সিলিন্ডারের বাইরে এখানে এই যে দহনকিরিটা হচ্ছে সিলিন্ডারের বাইরে। তোমরা হয়তো খেয়াল করবা যে পুরাতন যে মুভিগুলোতে দেখা যায় কয়লার ইঞ্জিন রেলে লাগানো ছিল, ধোঁয়া বাড়ায়, বেলচাত করে কয়লা দিচ্ছে বাইরে, আর দেখে সেখান থেকে বাষ্প উৎপন্ন হয়। এই ইঞ্জিনের ব্যবহারগুলো এখন প্রায় কমে এসছে। এখন ব্যাপক হারে তোমাদের ব্যবহার করা হচ্ছে অন্তর্দহন ইঞ্জিন। আমরা বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার যাতেই আমরা এখন সাধারণত এই আইসি ইঞ্জিনই ব্যবহার করে থাকি। এবার আসো বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে অন্তর্দহন ইঞ্জিনের শ্রেণী বিভাগ। তোমরা খেয়াল করো যে এখানে বলা হচ্ছে যে অন্তর্দহন ইঞ্জিনের শ্রেণী বিভাগ প্রধানত যে আমরা দুই প্রকার বলছি, অন্তর্দহ বা আইসি আর বহির্দহ। এখানে এই জায়গায় আমরা ভাগ করছি হচ্ছে অন্তর্দহ ইঞ্জিনের শ্রেণী বিভাগ। দেখো জ্বালানির ব্যবহারের অনুসারে তিন প্রকার। যে জ্বালানিটাকে আমরা দহন ঘটাই, পেট্রোল ইঞ্জিন তোমরা চিনো, মোটরসাইকেল এখন সবাই ব্যবহার করো, মোটরসাইকেলের ভিতরে আমরা পেট্রোল দিই, সেই পেট্রোল চালিত ইঞ্জিন অর্থাৎ যে জ্বালানি হিসাবে যে আমরা পেট্রোল ব্যবহার করছি সেই পেট্রোলই হচ্ছে। তারপর ডিজেল ইঞ্জিন বাস, ট্রাকে, লঞ্চ, স্টিমারে আমরা ব্যবহার করি। বড় বড় ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে আমরা সাধারণত ডিজেল ইঞ্জিন ব্যবহার করি। গ্যাস ইঞ্জিন তোমরা দেখছো, সিএনজি ইঞ্জিনগুলো দেখছো, সিএনজি ইঞ্জিন। তাছাড়াও এখনও তোমরা দেখবা যে ঢাকা শহরে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে সিএনজি সিলিন্ডার লাগায়, সিএনজির মাধ্যমে গ্যাস ইঞ্জিন চালনা করা হয়। প্রজ্বলন পদ্ধতি অনুসারে দুই প্রকার। এই যে জ্বালানির যে পদ্ধতি অনুসারে দুই প্রকার। স্পার্ক ইগনিশন ইঞ্জিন, যেটাকে সংক্ষেপে বলা হয় এসআই ইঞ্জিন। আমাদের কিন্তু পরবর্তী অধ্যায়ে এসআই ইঞ্জিন আর সিআই ইঞ্জিনই তখন বেশি বলা হবে। এখন স্পার্ক ইগনিশন ইঞ্জিন আর বলবো না। মূলত আসলে এটা হচ্ছে তোমাদের পেট্রোল ইঞ্জিন, স্পার্ক ইগনিশন পেট্রোল ইঞ্জিন, যেটাকে সংক্ষেপে এসআই ইঞ্জিন বলা হচ্ছে। কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন অর্থাৎ সিআই ইঞ্জিন, এটা ডিজেল ইঞ্জিন। মূলত এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। তোমরা এখানে এটা মনে রাখা বা যে আমরা আগে প্রথমেই বলছি যে আইসি ইঞ্জিন অর্থাৎ ইন্টারনাল কম্বাসন, আর এখানে আবার বলছি যে সিআই ইঞ্জিন কম্প্রেশন ইগনিশন। মূলত এটা কিন্তু এই দুইটাই কি ইঞ্জিন? অন্তর্দহন আইসি ইঞ্জিন। আইসি ইঞ্জিন আমরা কিন্তু আগেই উপরে বলছি যে অন্তর্দহন ইঞ্জিনের প্রকারভেদ করছি। তাহলে সিআই ইঞ্জিন বলতে আমরা কি বুঝবো? ডিজেল ইঞ্জিনকে বুঝবো। আর এসআই ইঞ্জিন বলতে আমরা কি বুঝবো? স্পার্ক ইগনিশন ইঞ্জিনকে বুঝবো। যদিও এর কার্যপ্রণালী আমাদের আছে পরে। এরপরে আসো স্ট্রোকের সংখ্যা অনুসারে দুই প্রকার। ইঞ্জিনের যে স্ট্রোক স্ট্রোকটা কি? এটা যদিও পরের স্লাইডে আমরা পড়ব। তোমরা খেয়াল করবা যে সাধারণত 2 স্ট্রোক ইঞ্জিন আর 4 স্ট্রোক, অর্থাৎ 2 স্ট্রোক আর হচ্ছে 4 স্ট্রোক। এখানে তোমরা ছবির মাধ্যমে দেখছো 2 স্ট্রোক ইঞ্জিন। 2 স্ট্রোক ইঞ্জিন সম্বন্ধে বলতে গেলে আগে দেখছো ঢাকা শহরে ম্যাক্সিমাম 2 স্ট্রোক ইঞ্জিন বেশি ব্যবহার করা হতো, যে ইঞ্জিনগুলোর মাধ্যমে মানুষের চোখ জ্বলত, চোখে জ্বলা তো সীসা বেশি ছিল। এই জন্য এই ইঞ্জিনটাও আস্তে আস্তে তোমার আর হচ্ছে বিলুপ্তির পথে। তারপরে আসছে 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক ইঞ্জিনই এখন বেশি ব্যবহার করা হয়। তাপ ও গতিশীল প্রক্রিয়া অনুসারে তিন প্রকার: অটো সাইকেল ইঞ্জিন, ডিজেল সাইকেল ইঞ্জিন, ডুয়েল কম্বাসন ইঞ্জিন। সাইকেল অনুসারে যেটা ভাগ করা হয়েছে এখানে তোমরা দেখছো তিন প্রকার। ইঞ্জিনের গতি অনুসারে তিন প্রকার: নিম্ন গতি, মধ্যম গতি ও উচ্চ গতি। যে গতির ভাগ অনুসারে দেখা যাচ্ছে নিম্ন গতি ছোট শহরের ভিতরে চালানোর জন্য এই ধরনের গাড়ি বা ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়। মধ্যম, তারপর উচ্চ গতি লং রুটে চলার জন্য, অধিক দূরত্বে যাওয়ার জন্য উচ্চ গতি ইঞ্জিন ব্যবহার করা হয়। ইঞ্জিন ঠান্ডা করার পদ্ধতি অনুসারে আসলে ইঞ্জিনকে যেহেতু আমরা বলছি যে জ্বালানি পুড়িয়ে তাপ উৎপন্ন করে, সেই তাপ উৎপন্ন করতে গেলে এখানে গরম হবে, এটাকে আবার ঠান্ডা করা লাগবে। এই জন্য ঠান্ডা করার পদ্ধতি বাতাসের সাহায্যে ঠান্ডা করা লাগে ইঞ্জিন। তারপর ওয়াটার কুল পানির সাহায্যে ঠান্ডা করা লাগবে, এভারেনিং বাষ্পের সাহায্যেও ঠান্ডা করা লাগে। এর অনুপাতে তিন প্রকার।
এবার আসো ফুয়েল ইনজেকশন পদ্ধতি, যে জ্বালানি যে ইনজেক্ট করা হবে সেই ইনজেক্টের পদ্ধতি অনুসারে তিন প্রকার: কার্বোরেটর টাইপ ইঞ্জিন, এয়ার ইনজেকশন ইঞ্জিন, এয়ারলেস বা সলিড ইনজেকশন ইঞ্জিন। ইঞ্জিনের সিলিন্ডার সজ্জিত করার বিন্যাস অনুসারে ছয় প্রকার। ইঞ্জিনের যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটা, এই যে তোমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখছো যে এখানে একটা দুইটা সিলিন্ডার আছে, এটা একটা ভি টাইপ ইঞ্জিনের চিত্র আমি দেখছি। যে ইঞ্জিনের যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের যে কোনটাকে বলা হয় সেটা আমরা যদিও দ্বিতীয় অধ্যায়ে আমাদের সিলেবাসে দেওয়া আছে, তখন আমরা সিলিন্ডার কাকে বলে চিনব। এখানে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল ইঞ্জিন, হরিজেন্টাল ইঞ্জিন, রেডিয়াল ইঞ্জিন, তারপর হচ্ছে ভি টাইপ ইঞ্জিন, অপোজিট সিলিন্ডার ইঞ্জিন এবং অপোজিট পিস্টন ইঞ্জিন। এই হচ্ছে তোমাদের ছয় প্রকার। এবার আসো ভাল্বের অবস্থা অনুসারে। ইঞ্জিন সিলিন্ডারের ভিতর ভাল্ব থাকে। এখানে এই যে ভাল্বের ছবি দেখতে পাচ্ছ, চার প্রকার: আই হেড, তারপর এল হেড, এটা আই হেড, একটা ভাল্বটা আছে সোজা খাড়া, এই জন্য এটাকে আই হেড। এল এর মতো সাইডে একটা ভাল্ব আছে, এই জন্য এল হেড। এফ হেড, এখানে দেখতে পাচ্ছ তোমরা চিত্রের মাধ্যমে, এটা এফ হেড ইঞ্জিন। এবং টি হেড, এই যে টির মতো দেখতে দেখছো না, এটার মাধ্যমে টি হেড ইঞ্জিন দেওয়া আছে। এবার আসো সিলিন্ডারের বিভিন্ন সংখ্যা অনুসারে অন্তর্দহ ইঞ্জিন আট প্রকার। কি বলছি, সিলিন্ডার, এই ইঞ্জিনের ভিতরে এখানে তোমরা ছবি দেখো, এক দুই তিন চার, এইটা চার সিলিন্ডার ইঞ্জিনের একটি ছবি দেওয়া আছে। এখানে চার সিলিন্ডার ইঞ্জিনের ছবি লেখাও আছে নিচ দিয়ে। তোমরা দেখো এই সিলিন্ডারের সংখ্যা এক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। তোমরা মাঠে দেখবা যে স্যালো ইঞ্জিন, যেগুলো দিয়ে আমরা সেচ কাজ ব্যবহার করি, তারপরে বলে নসিমন, করিমন, বিভিন্ন রোডে চলে, যেগুলো এক সিলিন্ডার ইঞ্জিন। তারপর দুই সিলিন্ডার ইঞ্জিন আছে, তিন সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন আছে, চার সিলিন্ডার, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ছয় সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন আছে, আট সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন আছে, এবং 12 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন আছে। বড় বড় যেমন বড় বড় পাওয়ার প্ল্যান্টগুলোতে দেখছে 12 সিলিন্ডার আর ইঞ্জিন ব্যবহার করা হয়। তাহলে এই গেল আমাদের ইঞ্জিনের প্রকারভেদ। এবার আমরা আসি ইঞ্জিনের, আইসি ইঞ্জিনের পরিমাপের মূল বিষয়। এখানে তোমরা খেয়াল করে দেখো যে বেসিক টার্ম অফ ইঞ্জিন, ইঞ্জিনের বেসিক টার্ম বলতে নিজের কতগুলো তথ্যকে বোঝায়। যে এটা পরীক্ষার সময় কিন্তু আসে অনেক সময়, এক মার্কের প্রশ্নে তোমরা খেয়াল করা, বেসিক টার্ম অফ ইঞ্জিন বলিতে কি বোঝায়। তাহলে আমরা কি বুঝবো, যে বেসিক টার্ম অফ ইঞ্জিন হচ্ছে কতগুলো তথ্য। কি তথ্য? টিডিসি, বিডিসি, স্ট্রোক, বোর, পিস্টন ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ারেন্স ভলিউম এবং কম্প্রেশন ইত্যাদি তথ্যগুলোকে বোঝায়। তাহলে এই তথ্যগুলোকে আবার আমাদের জানতে হবে কি টিডিসিটা কি আসলে। খুব ভালো করে, তো আমি আগেই বলছি যে ইঞ্জিন ডিটেলস কিন্তু পাওয়ার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্ট সম্বন্ধে যদি ফাঁকি দিয়ে যাও তোমরা, তাহলে পরবর্তী ইঞ্জিন ডিটেলস, ইঞ্জিন ওভারহোলিং, সার্ভিস স্টেশন, এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা ক্ষতির ভিতর পড়ে যাবে। টিডিসি, টিডিসি, টিতে টপ, ডেড, সেন্টার। টপ মানে উপরে, যে ইঞ্জিন পিস্টন, এখানে ছবিতে দেখো, এই জায়গায় ছবিতে দেখাচ্ছে টিডিসি, পিস্টন সর্বোচ্চ যে জায়গা পর্যন্ত উঠতে পারবে সেই স্থানটাকে বলা হচ্ছে টিডিসি। তাহলে কি বললাম, পিস্টন সর্বোচ্চ যে জায়গা, এখানে ছবিতে আমি তোমাদের দেখাইছি যে যে জায়গা পর্যন্ত উঠছে, এটাকে বলা হচ্ছে টিডিসি। এরপরে দেখো বিডিসি, বিডিসি বটম ডেড সেন্টার, পিস্টন সর্বোচ্চ সর্বনিম্ন যে জায়গা পর্যন্ত নামতে পারবে সেই জায়গাটাকে বলা হচ্ছে বিডিসি। তোমরা দেখো এখানে দুইটা ছবি দিছি, বিডিসি, এখানে পিস্টনের নেবে আছে, এর নিচে কিন্তু পিস্টন আর নাম হতে পারবে না। একটা উদাহরণ দিলে বোঝা যায়, যদি একটা তিনতলা বাড়ি হয়, সে বাড়ির সর্বোচ্চ তিনতলার ছাদের পর্যন্ত উঠতে পারবে, আর ফ্লোর হচ্ছে নিচতলা, তাহলে এর নিচে আর নামতে পারবে না। ঠিক তেমনি যে পিস্টন যে বিডিসি পর্যন্ত, এই বিডিসি পর্যন্ত নামতে পারবে, এর নিচে আর নামতে পারবেন। তাহলে তাহলে টিডিসি জানলাম, আমরা বিডিসি জানলাম। এরপরে দেখো স্ট্রোক, পিস্টন টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে তাকে স্ট্রোক বলে। এখানে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে এটা বিডিসি আর এটা হচ্ছে টিডিসি, এই যে দূরত্ব এটাকে বলা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক সমান এল, অর্থাৎ বিডিসি থেকে টিডি। খুব ভালো, এগুলো অঙ্ক আছে আমাদের পরবর্তী পর্যায়ে, তোমরা খেয়াল করো যে এটা টিডিসি,
এটা বিডিসি, এটা টিডিসি, এটা বিডিসি। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বকে বলা হচ্ছে স্ট্রোক। পিস্টন ডিসপ্লেসমেন্ট, ইঞ্জিন চলাকালে পিস্টন সিলিন্ডারের বিডিসি থেকে টিডিসি থেকে বিডিসিতে নেওয়া, উঠানামা বা আসা যাওয়া করাকে সিলিন্ডারের ঘনফলকে পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সুয়েব বলা। তাহলে যে পিস্টন টিডিসি থেকে বিডিসি অথবা বিডিসি থেকে টিডিসি, এই যে আয়তন বা ঘনবলটাকে আমরা বলা হচ্ছে পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সুয়েপ্ট ভলিউম। মনে রাখো, পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সুয়েপ্ট ভলিউম একই জিনিস। অনেক সময় এক মার্কে পরীক্ষায় থাকে যে পিস্টন ডিসপ্লেসমেন্ট বলিতে কী বোঝো, অথবা দিচ্ছে সুয়েপ্ট ভলিউম বলিতে কী বোঝো। তোমরা দেখা যাচ্ছে একটা পড়েছো তো মনে করছো যে সুয়েপ্ট ভলিউম পড়ে গেছি, পিস্টন ডিসপ্লেসমেন্ট পরীক্ষায় আসছে তখন লিখতে পারো, এটা খেয়াল করে রাখবা। অর্থাৎ টিডিসি থেকে বিডিসি যে আয়তন অতিক্রম করে, এটা যদিও আমাদের পরবর্তী স্লাইডগুলোতে আছে, এর অঙ্ক আছে, তোমরা দেখবা। ক্লিয়ারেন্স ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম কি? এইখানে ছবিতে দেখো, এখানে লেখাই আছে ক্লিয়ারেন্স ভলিউম। টিডিসি উঠার পর পিস্টনের উপরে যে গ্যাপটুক আছে, অর্থাৎ এই জায়গা থেকে আমি দেখো দেখাচ্ছি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ টিডিসি থেকে উপরের সিলিন্ডার পর্যন্ত যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, সংক্ষেপে যেটা বলে সিভি, ক্লিয়ারেন্স ভলিউম। এটাকে আর এক নাম বলেছে কম্বাসন চেম্বার। যে জায়গাটায় কম্বাসন চেম্বার আছে, কম্প্রেশন হওয়ার পরে যে জায়গায় তোমার কম্প্রেসটা অবস্থান করে, এটা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। টোটাল ভলিউম, তাহলে টোটাল ভলিউমটা কত? বিডিসি থেকে টিডিসিকে আমরা বলছি পিস্টন ডিসপ্লেসমেন্ট, আর টিডিসি থেকে সিলিন্ডার মাথা পর্যন্ত ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে দুইটার যোগফলই হচ্ছে আমাদের টোটাল ভলিউম। দেখো, পিস্টন ডিসপ্লেসমেন্ট যোগ ক্লিয়ারেন্স ভলিউম ইকুয়াল টু টোটাল ভলিউম। এরপরে আসছি আমরা ইঞ্জিন, বোর ও স্ট্রোকের ব্যাখ্যা। যদিও আমরা প্রাথমিকভাবে ধারণা তোমাদের দিচ্ছি স্ট্রোক কাকে বলে। এবার দেখো, বোর সিলিন্ডারের ব্যাস, যেটাকে ডি দ্বারা সূচিত করা হয়। এখানে ছবির মাধ্যমে দেখছো যে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের ব্যাস, এটাকে আমরা বলছি বোর। সিলিন্ডারের টিডিসি থেকে বিডিসি পর্যন্ত পিস্টন ওঠানামার দূরত্বকে আমরা এল দ্বারা বুঝাই, এটাই হচ্ছে স্ট্রোক। তোমরা দেখছো এখানে স্ট্রোক, এটাকে এল দ্বারা বোঝানো হয়েছে, স্ট্রোকের দৈর্ঘ্য। পিস্টন ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ারেন্স ভলিউম ও কম্প্রেশন রেশিওর ব্যাখ্যা। যদিও আমি পিস্টন ডিসপ্লেসমেন্ট বলছি, পূর্বেই আলোচনা করা হয়েছে। ইঞ্জিন চলাকালে পিস্টন সিলিন্ডারের টিডিসি থেকে বিডিসিতে উঠানামা বা আসা যাওয়া কাজ করে। সিলিন্ডারের এই ঘনফলকে পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সুয়েট ভলিউম বলে। সিলিন্ডারের ঘনফল পরিমাপ করতে সাধারণত ঘন ইঞ্চি, ঘন ফুট, ঘন সেন্টিমিটার প্রভৃতি একক ব্যবহার করা হয়। সিলিন্ডারের ক্ষেত্রফল বা প্রস্থের সাথে স্ট্রোকের দৈর্ঘ্য গুণ করে পিস্টন ডিসপ্লেসমেন্ট পাওয়া যায়। সুতরাং পিস্টন ডিসপ্লেসমেন্ট সিলিন্ডারের ক্ষেত্রফল ইন্টু স্ট্রোক, অর্থাৎ পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এল। এখানে ডি সমান সিলিন্ডারের ব্যাস, এল সমান স্ট্রোকের দৈর্ঘ্য। ক্লিয়ারেন্স ভলিউম, আগেই বলছি যে ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে পিস্টনের উপরে যে গ্যাপ থাকে, এটাকে ক্লিয়ারেন্স ভলিউম বলা হয়। সংকোচন অনুপাত, ইঞ্জিনের সংকোচন অনুপাত বলতে এমন এক প্রকার অনুপাতের পরিমাপকে বোঝায় যা দিয়ে জানা যায় কি পরিমাণ জ্বালানি সিলিন্ডারের সংকোচন হলো। সংক্ষেপে আমরা বলি যে পিস্টন সিলিন্ডারের স্বাভাবিকভাবে যে পরিমাণ বাতাস প্রবেশ করে এবং সংকোচনের ফলে যে দাঁড়ায় তার অনুপাতকে পিস্টন ডিসপ্লেসমেন্ট কম্প্রেশন রেশিও বলে। টর্ক, কোন শ্যাফটকে ঘোরানো বা মুছড়ানোকে টর্ক বলে। তোমরা জানো যে একটি আমরা গামছা যখন চিপা হয়, গামছা কিলে যে শক্তি প্রয়োজন হয়, এইটাকে আমরা বলি সাধারণত টর্ক। এটা একটা উদাহরণ টর্কের। পাওয়ার স্ট্রোকের পিস্টন নিম্ন দিকে যাওয়ার সময় কানেক্টিং রডের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফটে টর্ক প্রয়োগ করে। কম্বাসন চেম্বারের দৈর্ঘ্য যত বেশি হবে, ইঞ্জিনের ধাক্কাও তত বেশি হবে, আর ইঞ্জিনের পিস্টনের ধাক্কা যত বেশি হবে, টর্ক তত বেশি হবে। এখানে টর্কে তোমরা সূত্র দেখতে পাচ্ছ, বিএসপি ইন্টু 4500 বাই 2 পাই
এন, এখানে বিএসপি সম্বন্ধে আমরা পরবর্তীতে আরও আসছি। আর এন সমান প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। এখন আসি আমরা আইএসপি, বিএসপি এবং এসএসপি। আইএসপি কি? আইএসপি জানার আগে আমাদের হর্স পাওয়ার সম্বন্ধে জানতে হবে। যে অতীতকালে ঘোড়ার সাহায্যে বহু কাজ করা হতো। কোনো ঘোড়া যদি 1 মিনিটে 150 ফুট ওজন কোনো বস্তুকে নিয়ে 220 ফুট অতিক্রম করতে পারে, তাকে ওই ঘোড়াকে আমরা এক অশ্ব ক্ষমতা বলি। এখানে তোমরা ছবির মাধ্যমে এটা দেখতে পাচ্ছ। এমকেএস পদ্ধতিতেও যে 75 কেজি ওজনের কোনো বস্তুকে 1 মিটার 1 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা বলা হবে যে 1 হর্স পাওয়ার। এখানে দেখো 75 ইন্টু 100 ইন্টু 60। এখানে তোমাদের একটা চিত্র দেওয়া আছে এমকেএস পদ্ধতির। অশ্ব ক্ষমতা নির্ণয়ের সূত্র এখানে নিচে দেওয়া আছে। এই যে বিএইচপি, দেখো এখানে এইচপি সমান এল ইন্টু ডাব্লু ইন্টু, দেখছো এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে। আর এল ইন্টু ডাব্লু ইন্টু 4500 ইন্টু টি, এটা হচ্ছে এমকেএস পদ্ধতি। এল সমান ওজনে আরোপিত হলে অতিক্রান্ত দূরত্ব ফুটে, ওজন ডাব্লু সমান ওজন পাউন্ড বা কেজিতে, এবং টিতে সময় এটা মিনিটে। আইএসপি কি? ইন্ডিকেটেড হর্স পাওয়ার। ইঞ্জিনের যে শক্তি উৎপন্ন করে সেটাই হচ্ছে আইএসপি। আইএসপি সূত্র এখানে দেওয়া আছে প্লাং বা 4500 এমকেএস পদ্ধতিতে। পিতে ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেশার কেজি বা সেন্টিমিটারে। পিতে অর্থাৎ গড় কার্যকরী চাপ। এলতে স্ট্রোকের দৈর্ঘ্য, এটা মিটারে। খেয়াল রাখবে এটা কিন্তু মিটারে হবে। এল মানে স্ট্রোকের দৈর্ঘ্য সবসময় মিটার, মিলিমিটার বা পরীক্ষার অঙ্ক দেওয়ার সময় কিন্তু মিলিমিটার বা সেন্টিমিটারে দেওয়া থাকবে, তোমরা এটা মিটারে রূপান্তর করে নিবা। এতে সিলিন্ডার এরিয়া বা ক্ষেত্রফল থাকবে, এবং এনতে প্রতি মিনিটে পাওয়ার স্ট্রোকের সংখ্যা, কেতে সিলিন্ডারের সংখ্যা। ফিকশন হর্স পাওয়ার এফএইচপি, ইঞ্জিনের উৎপাদন শক্তি বিভিন্ন জায়গায় যে লস হয় বা মুভিং যন্ত্রাংশের ঘর্ষণজনিত বাধা অতিক্রম করে ব্যয় হয়, এটাকেই বলা হচ্ছে এফএইচপি, ফিকশন হর্স পাওয়ার। ব্রেক হর্স পাওয়ার বিএইচপি, ইঞ্জিনের যে শক্তি উৎপন্ন হয় অর্থাৎ আইএসপি, আইএসপি থেকে এফএইচপি যে ফিকশন লস হয়, এই লসটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে বিএইচপি। বিএইচপির একটা ফর্মুলা এখানে নিচে দেওয়া আছে, 2π/NT ইন্টু 4500, টিতে টর্ক, এনতে দ্রুতি বা আরপিএম। এরপরে আসে হচ্ছে যান্ত্রিক দক্ষতা। যান্ত্রিক দক্ষতা হচ্ছে ইঞ্জিন কর্তৃক সরবরাহিত শক্তি এবং ইঞ্জিনের ভিতরে উৎপন্ন শক্তি, এই দুইয়ের অনুপাতকে যান্ত্রিক দক্ষতা বলে, যেটা মেকানিক্যাল ইফিসিয়েন্সি বা যান্ত্রিক দক্ষতা মিউ বিএসপি আইএসপি ইন্টু 100। এখন আমরা যে অধ্যায়ে জানতে পারলাম আইএসপি বিএসপি এর কিছু অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে এবং উদাহরণ দেওয়া আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা এবং তোমাদের যে স্যার আছে, ক্লাস টিচার আছে, তাকে এই অঙ্কগুলো দেখাবা এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবা। আশা করি আমরা, আর স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, মেল নাম্বার দেওয়া আছে, তোমরা দেখবা। দেখো এখানে একটি 4 সিলিন্ডার 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনের সিলিন্ডারের উপর 6 সেন্টিমিটার, স্ট্রোক 10 সেন্টিমিটার, সংকোচন 5:1 হলে ওই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট বা ক্লিয়ারেন্স হল নির্ণয় করতে হবে। আরেকটা অঙ্ক দিচ্ছি, একটি 100 হর্স পাওয়ার বিশিষ্ট 6 সিলিন্ডারের ইঞ্জিনের সিলিন্ডার ব্যাস 10 সেন্টিমিটার এবং স্ট্রোক 10 সেন্টিমিটার হলে উক্ত ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট বাইর করো। তাহলে এই কাজগুলো তোমরা করবা। তাছাড়া এই ভিডিওটি যদি তোমরা আবার পুনরায় দেখতে চাও, তাহলে আমাদের দক্ষতা বাতায়ন ফেসবুকে তোমরা ভিজিট করবা। এখান থেকে তোমরা এই হচ্ছে ভিডিওটি আবার পুনরায় দেখতে পারবা অথবা ডাউনলোড করে নিতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।